নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন হাই নিউজ। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যার হাইটকে আমাদের সঙ্গে যে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন আলাপ করিয়ে দিই তাদের সঙ্গে। বিজেপির প্রতিনিধি হিসেবে আজ আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ দাস। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা বলার জন্য আজ রয়েছেন অভিলাষ ভদ্র। আজ ঘটনাবহুল দিন। আপনারা জানেন আজ থেকেই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা। এসআইআর এর কাজ এক অর্থে আজ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি আনুষ্ঠানিকভাবে আজই শুরু হওয়ার কথা এবং তা হয়েওছে। কিন্তু একই সঙ্গে অনেক আরো ঘটনা ঘটেছে। যেমন ধরুন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসআইআর এর প্রতিবাদে আজ পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে একই রকম ভাবে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী উত্তর শহরতলির সোদপুরে আজ রাজ্যের বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা মিছিল করেছেন, সভা করেছেন এবং এই নিয়ে আদালতের লড়াই, আইনি লড়াই এসব তো চলছিলই, তার সঙ্গে আবার নতুন করে এসেছে মৃত্যুর খবর। এ নিয়ে সকালবেলা 6 নম্বর উলুবেড়িয়ায় এক 28 বছর বয়সী যুবকের মৃত্যুর খবর। সে আত্মঘাতী হয়েছে নাকি এসআইআর আতঙ্কে, এই অভিযোগ করছে রাজ্যের শাসক দল। অন্যদিকে কিছুক্ষণ আগে খবর পেলাম মুর্শিদাবাদের কান্দিতে আবার একটি একই ধরনের ঘটনা, কীটনাশক খেয়ে আত্মহত্যা, এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের অভিযোগ এসআইআর আতঙ্কেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালা চলছে। বিজেপি বলছে আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, মানুষকে আতঙ্কিত করছে তৃণমূল কংগ্রেস, উস্কে দিচ্ছে এসআইআর এর বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে সম্পূর্ণভাবে বিজেপি এবং বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশন এই আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে, যার আনুষ্ঠানিক নাম এসআইআর। আজ মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াসাঁকোতে যে সভা হয়েছে মিছিলের শেষে তৃণমূল কংগ্রেসের, সেখান থেকে আর একবার নির্বাচন কমিশন তথা নির্বাচন কমিশনার কে কাঠগড়ায় তুলেছেন। তবে অত্যন্ত সাবধানে, সরাসরি নাম করেননি এবং বারবার বলেছেন আমি ইঙ্গিতই করব কিন্তু কোনো ন্যারেটিভ যোগ করবেন না। সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন, কিন্তু তুলেছেন সরকারি বা নির্বাচন কমিশনের আধিকারিককেই। আমি শুরুতে আপনাদের একটু শোনাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের সেই অংশটুকু। আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি। কোন বাবু আমি বলবো না। প্রথম বাবুও হতে পারে, দ্বিতীয় বাবুও হতে পারে, আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায়, সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না। আমি চেয়ারটাকে রেসপেক্ট করি, কিন্তু মনে রাখবেন দালালি করারও একটা লিমিট আছে। রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের দণ্ডি পেরিয়ে গেছিলেন বলে। এটা রামায়ণ থেকে শেখা। আপনারা তো সব দণ্ডি পার করে দিয়েছেন। অত্যাচারের সব সীমা। আমি অভিলাষ আপনাকে দিয়ে শুরু করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় নাম করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় একথাও বলেছেন যে আমার মুখে কোনো ন্যারেটিভ যোগ করবেন না, কিন্তু তারপরেও তিনি তো বলেছেন এবং কাউকে ইঙ্গিত করেই বলেছেন, কাউকে সরাসরি আক্রমণই করেছেন। আমার মনে হয়েছে তিনি কোনো সরকারি আধিকারিক, নির্বাচন কমিশনের আধিকারিককেই আক্রমণ করেছেন। আপনার কি মনে হচ্ছে শুনে? নমস্কার, শুভ সন্ধ্যা সবার আগে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটি আপনি তুলে ধরলেন এবং আশা করছি এরপর আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো তুলে ধরবেন, প্রত্যেকটি বক্তব্যের মধ্যে আপনি দেখবেন একটা ইঙ্গিতপূর্ণ বার্তা আছে। সেই বার্তাটা কি না, একটি অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটি ভারতবর্ষের স্ট্যাচুটরি বডির মধ্যে পড়ে, জাতীয় নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন যদি মনে করে তারা কোন রাজনৈতিক দলের তোতাপাকি হয়ে কাজ করবে এবং তারা সেই রাজনৈতিক দলের, মমতা বন্দ্যোপাধ্যায় কোন আধিকারিককে আক্রমণ করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কোন আধিকারিককে বলেছেন যে তিনি এমন ভাবে দালালি করছেন যা সব রকম সীমা পার হয়ে গেছে? দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে তো তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের দলনেত্রীর আজকের না বহুদিন ধরে এই অভিযোগটা উঠে আসছে যে
ইলেকশন কমিশন কিন্তু একটা পক্ষপাত দুষ্ট হয়ে এর গেছে। আগে তো নাম করেই বলেছিলেন, তিনি রাজ্যের নির্বাচনী আধিকারিককে বলেছিলেন আপনার নামেও দুর্নীতির অভিযোগ আছে, আজকে হঠাৎ বললেন কেন যে আমি নাম করব না? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের মধ্যে দিয়ে সেই যেভাবে জিনিসটাকে তুলে ধরে সেটা তার ব্যক্তিগত এবং তার রাজনৈতিক হ্যাঁ অবশ্যই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বার্তাটা তুলে ধরেছে, এসআইআর এর আগে নির্বাচন কমিশনের কোন আধিকারিককে এভাবে আক্রমণ করা রাজ্যের মুখ্যমন্ত্রী তো তিনি। হ্যাঁ, কিন্তু তিনি তো একবারও বিজেপির মতন বা বাদবাকি দলের মতন লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করতে যাচ্ছেন না, তিনি ভার্বালি পলিটিক্যালি আক্রমণটা জানিয়েছেন। এবং কোথাও না কোথাও আপনি যদি ওনার লাইনটা শোনেন এর মধ্যে আপনি বুঝতে পারবেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকেও উনি আঙুলটা তুলেছেন। কারণ কোথাও না কোথাও আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা বা দেশের প্রধানমন্ত্রীর ব্যর্থতাতেই আজকে দেশে যে ইল্লিগাল ভোটার্স তৈরি হয়েছে বা ইল্লিগাল ভোটার ব্যাংক তৈরি হয়ে গেছে, সে কারণে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর এর মতন একটা প্রক্রিয়াতে আমাদের যেতে হচ্ছে। কারণ এটা খুব স্পষ্ট বিষয়, যদি আজকে আমরা আমাদের দেশে যদি ইল্লিগাল নাগরিকদের ঢুকতে নাই দিতাম, আমরা যদি আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স সেরকম স্ট্রং রাখতাম, তাহলে হয়তো আজকে এসআইআর এর মাধ্যমে দাঁড়িয়ে আমাদের এই ইল্লিগাল ভোটারই তো আমরা আটকাতে চাইছি, তার বিরোধিতা কেন? ইল্লিগাল ভোটার গুলোকেই আটকাতে চাইছি, তাদেরকে এখান থেকে বাদ দিতে, তাহলে তার বিরোধিতা কেন? যদি ইল্লিগাল ভোটার আটকানোটা আপনাদের কাছে তুমি যখন বলছো ইল্লিগাল ভোটার বেড়ে গেছে, না না তুমি বলছো তো কোথাও আপনাদের এটা দাঁড়িয়ে গেছে, তুমি বলছো ভুয়ো ভোটার আছে, না তুমি স্বীকার করলে পশ্চিমবাংলায় ভুয়ো ভোটার আছে, আর আমরাও বলছি ভুয়ো ভোটারকে আমরা বাদ দিতে চাই। আমি অভিলাষ বোঝার চেষ্টা করছিলাম মুখ্যমন্ত্রী এর আগে রাজ্যের নির্বাচনী আধিকারিককে বলেছেন আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তিনি মুখ্য নির্বাচন কমিশনার তাকেও আক্রমণ করেছেন, আজকেও নাম না করে নির্বাচন কমিশনের কোন আধিকারিককেই তিনি দালাল বলেছেন। আমার এখানেই প্রশ্ন যে যখন এসআইআর এর মতো একটা প্রক্রিয়া চলছে তার বিরোধিতা রাজনৈতিকভাবে করতে গিয়ে যদি প্রশাসনিক কোন আধিকারিককে সরাসরি কোন রাজনৈতিক নেতা, তারপরে তিনি মুখ্যমন্ত্রী, তিনি যদি বলেন তাহলে সেটাকে আমাদের কিভাবে নেওয়া উচিত? সরাসরি এটাকে কি রাজনৈতিক প্রক্রিয়া বলবো না প্রশাসনের মধ্যে হস্তক্ষেপ বলবো? দেখুন, প্রথমত উনি যে জায়গাটা দাঁড়িয়ে বলেছেন ওটা কোনো প্রশাসনিক জায়গা না, কথাটা বলেছেন তাকে লক্ষ্য করে, এটা আপনাকে ধরতে হবে সেটা একটা পলিটিক্যাল স্ট্যান্স থেকে সেই কথাটা বলেছে। এবং আমি তো আবারও বলছি, যদি একটি ইম্পার্শিয়াল অর্গানাইজেশন মনে করে যে আমি একটি পলিটিক্যাল অর্গানাইজেশনের হয়ে, এখনো পর্যন্ত আপনারা সরাসরি ইম্পার্শিয়াল অর্গানাইজেশনই বলছেন, সোমনাথ, যে নির্বাচন পরিচালনা করছে, যারা আগামী নির্বাচনটাকে পরিচালনা করবে তাদেরকে ধরেই নিচ্ছে তৃণমূল কংগ্রেস যে তারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ কোনো সংগঠন নয়, কোনো অর্গানাইজেশন নয়। দেখুন, সারা দেশ জুড়ে যখন দেশ জুড়ে চাইছে মানুষ যে ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটারকে বাদ দিয়ে একটা স্বচ্ছ পরিষ্কার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাইছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার বিরুদ্ধে, আজকে সত্যের বিরুদ্ধে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নাম। কে সত্য বলছে? আপনার নেতারা সত্য বলছে। আমি আপনাকে আজকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ধরুন একটা মিছিল করছে, প্রতিবাদ সভা করছে, আর আপনার দলের নেতা তাকে কি বলছেন? আপনার দলের নেতা বলছেন ওটা জামাতিদের মিছিল। রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল যারা রাজনৈতিকভাবে বিজয়ী হয়ে সরকার করেছে তাদের নেতারা তাদের অনুগামীদের মিছিল করছেন, আর আপনার নেতা বলছেন জামাতিদের মিছিল। না না, শুনুন, শুভেন্দুদা যেটা বলছে আজকে, যেটা তৃণমূল কংগ্রেসের, আমার প্রশ্ন একটাই, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় কেন? এসআইআর নিয়ে এত ভয় কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন এড়িয়ে যাচ্ছেন? সোমনাথ, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রশাসনিক আধিকারিককে কাঠগড়ায় তুলছেন কিনা এটা নিয়ে সমালোচনা করার অধিকার শুভেন্দু অধিকারী কি রাখছেন না হারাচ্ছেন, যখন তিনি বলছেন যে মিছিলটা আজকে দেখছি তৃণমূল কংগ্রেসের ওটা জামাতিদের মিছিল? কেন বলছেন তিনি বলছেন দুনিয়ার বাংলাদেশে অনুপ্রবেশকারী এক জায়গায় হয়েছে, বিভিন্ন অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছে। আমি একটুখানি মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই মিছিল করছে। এই মিছিলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কি বলেছেন, শুভেন্দু অধিকারীর মুখে আগে আপনারা শুনে নিন। আর আজকে যে 3টের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে, ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে, যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে, যারা জ্ঞানেশ কুমার আমাদের সিইসির বাপ তুলছে, যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মূর্তির তলা থেকে
মিছিল শুরু করছে। আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল আমি বলে গেলাম। আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর। আমাকে বলুন এর কি ব্যাখ্যা হতে পারে আপনার কাছে সোমনাথ, যে আজকে তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদ মিছিল তাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গাড়ি করে করে এসে যোগ দিয়েছেন? আমার তো শুভেন্দুদা খারাপ কি বলেছে? এই যে এটা কি ভারতীয়দের বাঁচানোর জন্য মিছিল নাকি? এটা রোহিঙ্গাদের, ভুয়ো ভোটারদের, ওই জামাতিদের বাঁচানোর জন্য। যাই ভুয়ো ভোটার, যেই রোহিঙ্গাদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টিকে রয়েছে, তাদের জন্য এই মিছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান নিয়ে সংবিধানকে যদি সত্যিই মান্যতা দেয়, ইলেকশন কমিশন কি তাহলে মান্যতা দিচ্ছে না কেন? ইলেকশন কমিশনকে তো পার্সিয়াল বলছেন, এখানে বসে অভিলাষ বারবার বলছেন যে ইলেকশন কমিশনকে আমরা নিরপেক্ষ মনে করছি না। ওরা কাকে নিরপেক্ষতা মনে করছে? বিএলও কারা হয়? বিএলও তো সরকারি আধিকারিকরা হয়, কোন স্কুল টিচার বা তারা তৃণমূলের যারা ক্যাডার তাদেরকে ওরা বলতে পারছে, ভরসা করতে পারছে। আদার্স কোন শিক্ষকদের তারা বিএলওদেরও ভরসা করতে পারছে না। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ভাষণটা আমরা হাই নিউজের মাধ্যমে দেখেছি, মিছিলে সব জামাতিরা ছিল, অনুপ্রবেশকারীরা ছিল। জামাতি অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারদের বাঁচানোর রক্ষাকর্তা। বিজেপির প্রতিনিধি এবং বিজেপি বিরোধী দলের নেতা দুজনকে অনুরোধ করব, ধর্মের ভেদাভেদে চশমাটা খুলে একটু পরিষ্কার চোখে জায়গাটা দেখার চেষ্টা করুন। আমি আবারও আপনাদেরকে বলছি যে এখানে ধর্ম অধর্ম করতে গেছে। আমাদের নেতারা বলেছে ভারতবর্ষে কোন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সে যদি ভারতীয় হয়, এদেশের নাগরিক হয়, কারো নাম বাদ যাবে না। সবাই তো 12 লক্ষ বাঙালি হিন্দুকে আপনারা পাঠিয়ে দিয়েছেন আসামে। আমরা বলিনি আসামে কারা পাঠিয়েছে? আসামে কাদের সরকার? আসামে কাদের মুখ্যমন্ত্রী? আসামে কাদের সরকার? এইটাই তো ভুলে যাচ্ছেন। 12 লক্ষ হিন্দু বাঙালিকে আপনারা আসামে তাড়িয়েছেন। আমাদের আচ্ছা রোহিঙ্গা, আপনি রোহিঙ্গা বিষয়ে তুলছেন তো? প্লিজ বোথ অফ ইউ একসঙ্গে প্রথম কথা বলবেন না। আমি প্রত্যেকে যখন যাকে সময় দিচ্ছি তিনি বলুন, তাহলে আমাদের দর্শকদেরও শুনতে বা বুঝতে সুবিধা হবে। আমার কথা হচ্ছে যে এটা একটা রাজনৈতিক লড়াই, কারণ রাজনৈতিক নেতারা তো আর অন্য কোনো লড়াই করার কথা না, এমনকি প্রশাসনিক দ্বন্দ্বও নয়, এটা রাজনৈতিক লড়াই। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস মনে করছে এসআইআর এর মাধ্যমে অনেক বৈধ ভোটার তাদেরকে বাদ দিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র বিজেপি করেছে, এবং সেই ষড়যন্ত্রটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এক্সিকিউট করা হচ্ছে থ্রু নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনকে সেক্ষেত্রে তারা নিরপেক্ষ বলে মানছেন না। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। আর অন্যদিকে বিজেপি যে অভিযোগটা করছে, তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের তারা ভোটার লিস্টে চায়। অনুপ্রবেশকারীরা এক কথায় তৃণমূলকে ভোট দেবে, তৃণমূলের সরকার টিকিয়ে রাখবে, কারণ তৃণমূল অ্যাকচুয়ালি ভারত বিরোধী শক্তি। একদম বাংলায় অভিযোগ বিজেপি শিবির থেকে এসছে। অভিলাষ, এই বর্ষ প্রসঙ্গে বলুন। দেখুন, প্রথমত আমি আপনি দেখুন, একজন বিরোধী দলনেতা বলছেন ওটা জামাতিদের মিছিল, তৃণমূল কংগ্রেসের মিছিলকে, তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভাকে। দেখুন, আমি এটা খুব স্পষ্ট কথা বলি, বিজেপি প্রতিনিধি এটা এই রিমার্কটা কিছুক্ষণ আগে করলো, এবং বিরোধী দলের নেতারও বাইকটা আমরা যেটা শুনলাম যে তারা রোহিঙ্গা মুসলমান নিয়ে বলছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, রোহিঙ্গা মুসলমান কোন দেশ থেকে আসে? এইসব প্রশ্ন নিয়ে আগে আলোচনা হয়েছে। আমাকে উনি বলছেন অনুপ্রবেশকারীরা গাড়িতে করে, বাসে করে এসছে আজকের মিছিলে যোগ দিতে। তাহলে তো সেই হিসাবে স্বরাষ্ট্র ওনার নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী রেজিগনেশন চেয়ে বসা উচিত যে স্যার আপনি এমনই স্বরাষ্ট্রমন্ত্রী, এমনই বিএসএফ সামলাচ্ছেন যে অনুপ্রবেশকারী এসে জোড়াসাঁকোতে মিছিল করে চলে যাচ্ছে। তাহলে তো সেই হিসাবে বিজেপির তো আমি মনে করি মাথায় ঘোমটা দিয়ে ঘরে বসে থাকা উচিত, যে তারা যখন দেখছে যে আমাদের দেশে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এসে জোড়াসাঁকোতে মিছিল করে যাচ্ছে, তাহলে তো ভাই সেই হিসেবে বিজেপি কাল থেকে রাস্তায় নামা উচিত না। তাদের বলা উচিত আমাদের যে সরকার বানিয়েছি, আমরা যে সরকারটা চালাচ্ছি, এই সরকারটা গুড ফর নাথিং। অভিলাষ, আমাকে বলুন যে আজকে তো খোদ মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আমরা ক্যাম্প করেছি, আমরা আপনাদের পাশে আছি, কারণ নাম বাদ যাবে না, প্রত্যেক বৈধ ভোটার তালিকায় থাকবেন। তারপরে আবার আপনারাই যাচ্ছেন, এই দেখুন সুইসাইড করেছে। আপনারাই বলছেন উলুবেরিয়ায় যে সুইসাইডের ঘটনা ঘটেছে সেটা এসআইআর আতঙ্কে। আপনারাই বলছেন কান্দিতে যে আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটেছে এসআইআর আতঙ্কে। তাহলে আপনাদের আশ্বাসে আশ্বস্ত হচ্ছে না মানুষ? দেখুন, আমরা যতই আশ্বাস দিই, আমরা মানুষের কাছে সবসময় বোঝাই যে আমাদের প্রত্যেক এজেন্ট যারা আমাদের দলের তরফ থেকে মানুষের কাছে, মানুষের বুথের মাধ্যমে পৌঁছে যাচ্ছে, তারা প্রত্যেকটা মানুষকে এটাই আশ্বস্ত করছে যে তাদের নাম
তাদের বৈধ ভোটার লিস্ট নিশ্চয়ই তৈরি করাবে। কিন্তু আজকে আপনারা যেরকম দেখেন হাই নিউজের মাধ্যমে যে বিরোধী দলের নেতার যে বাইটগুলো আসছে বা অনেক বিজেপির নেতা, অনেক স্তরের বিজেপি নেতাদের যে বাইটগুলো আছে, তারা কিন্তু কিছু কিছু জায়গায় উস্কানিমূলক মন্তব্য করছে, যে উস্কানিমূলক মন্তব্যের জন্য মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। কোথাও কোথাও তারা মানুষের মধ্যে সেই ভয়টা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা সেই মানুষের মধ্যে ভয় ভীতি দিয়ে ভাবছে যে আমরা ভোট জয় করে নেবো, কিন্তু তারা এইটা বুঝতে পারছে না যে আপনারা রাজ্যের শাসক দল, সব থেকে বড় সংগঠিত দল, যাদের সংগঠন বুথ লেভেল পর্যন্ত রয়েছে, তারা যখন তাদের শীর্ষস্থানীয় নেতারা যখন আশ্বস্ত করছেন মানুষকে ভয় পাবেন না, তারপরেও কেন মানুষ ভয় পাচ্ছে? তারপরেও কেন মানুষ ভরসা রাখতে পারছে না? আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি, আমরা মানুষের কাছে যতটা পাচ্ছি। যে আজকে আপনি নিজেই দেখবেন মিছিলে যে ফ্যামিলি যারা হারিয়েছে এসআইআর এর জন্য, তাদের প্রত্যেকের ফ্যামিলি আজকে আমাদের মিছিলে আমাদের সাথে ছিলেন। স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন। আমরা এইভাবে মানুষের কাছে আশ্বস্ত করছি, মানুষকে এইভাবে আমরা আশ্বাস জানাচ্ছি যে আপনাদের কারোর নাম বাদ যাবে না। কিভাবে আশ্বাস জানাচ্ছেন যে আপনাদের পরিবারের কেউ সুইসাইড করলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটার সুযোগ পাবেন না? এটা তো কোনো আশ্বস্ত করার রাস্তা না। মানুষ কেন আত্মহত্যা করবে এসআইআর এর জন্য? কেন আতঙ্কিত হবে এসআইআর? মানুষকে কারণ বিরোধী দল ভুল বোঝাচ্ছে। তো তাই বিরোধী দল যদি এই ইনিশিয়েটিভটা নিত যে আমরা ফর্ম পাঠিয়ে, আমরা ফর্ম দেখে মানুষকে সেই জায়গাটা, সেই ইনফরমেশনটা গ্যাদার করার চেষ্টা করব, তার জায়গায় বিরোধী দল যদি মনে করে আমরা উস্কানিমূলক মন্তব্য দেব, আমরা ধর্মীয় মেরুকরণের মন্তব্য দেব, আমরা এমন কিছু মন্তব্য দেব যে মন্তব্যগুলো মানুষের মধ্যে ভয় তৈরি করছে, সেই মানুষের মধ্যে সেই ডিস্ট্রেসটা তৈরি করছে, এবং সেই কারণে কোথাও না কোথাও মানুষ আজকে দিনে দাঁড়িয়ে এরকম একটা স্টেপ নিয়ে নিচ্ছে। দলনেত্রী থেকে শুরু করে দলের সেনাপতি দুজনেই কথাটা আজকে মিটিং এ বলেছেন যে কেউ কোনো ভুল স্টেপ নেবেন না, কেউ কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আজকে আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিজেপি আমাদের উপর এই আক্রমণটা নামিয়ে আনতো, কারণ তারা জানে যে আর 6 মাস বাকি, এরপর তাদেরকে কিন্তু তাদের লোটা তাবু গুটিয়ে ফেলতে। আমি এবার আবার ফিরে আসবো সোমনাথ আপনার কাছে। মানুষ আতঙ্কিত কি সত্যি হচ্ছে? দেখুন, পর একের পর এক যদি আত্মহত্যার ঘটনা এবং তার সঙ্গে এসআইআর জুড়ে দেওয়া হয়, তাহলে সত্যি কোথাও একটা সন্দেহ হতে শুরু করে যে সত্যি কি মানুষ এতটা আতঙ্কিত হয়ে পড়ছেন। যদি 5 জন মানুষ আতঙ্কিত হন, 10 জন মানুষ আতঙ্কিত হন, সেটাও অনভিপ্রেত। এসআইআর ইজ আ ভেরি রেগুলার থিং। এর জন্য মানুষ আত্মহত্যা করবেন? দেখুন, প্রথমত তৃণমূলের প্রতিনিধি একটা কথা বললেন যে কোথাও কোনো ভোটার বাদ গেলে তার পাশে আমরা আছি। আমি ওনাকে বলছি, আপনাদের হাই নিউজ চ্যানেল হাজার হাজার মানুষ দেখছে, সারা পশ্চিমবাংলার মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বার্তা দিচ্ছি। তৃণমূলের প্রতিনিধিকে বলছি, যদি কোনো বৈধ ভোটার যদি তার নাম বাদ যায় তার এলাকায়, আমরাও তার পাশে আছি, আমরাও তাকে সব বৈধ ভোটারকে আজকে সেইখানে দাঁড়িয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বলছিল, আপনিও বলছিলেন, উনিও বলছিলেন যে উস্কানিমূলক বক্তব্য যার জন্য মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে। কে দিচ্ছে উস্কানিমূলক? আজকে তাদের সেনাপতি কে দিচ্ছে? বিজেপির নেতারা বলছেন যাদের নাম থাকবে না তাদেরকে এনআরসি করে, মানে আলাদা করে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে নির্বাচন কমিশন কাকে বলছে গাছে বেঁধে রাখবে? নির্বাচন কমিশনকে গাছে বেঁধে রাখবে বলছে। তাহলে দেশের সংবিধানকে গাছে বেঁধে রাখবে নাকি? যদি নির্বাচন কমিশনকে, বিজেপি স্থানীয় নেতাদের কথা সংবিধানকে যদি উনি গাছে বেঁধে রাখার চ্যালেঞ্জ করে, নির্বাচন কমিশনও তাকে আমাকে সামলাতে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই বলেছেন যে যদি বিজেপির স্থানীয় নেতারা আসেন। আমি আপনাকে বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? তিনি তো মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান, তার কাছে অনেক রকম প্রশাসনিক ইনপুটস থাকে। একজন রাজনৈতিক নেতা বলা এক জিনিস, আর যিনি মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন তিনি যখন বলছেন তার ভ্যালু, তার ওয়েট অন্যরকম হয়ে যায়। তিনি বলছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নাম করে এসে ক্যাম্প করা হচ্ছে, কোন দিল্লির একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে এসে ক্যাম্প করা হচ্ছে। পরিষ্কার বলেছেন বিজেপি করছে এসব করে, ডেটা নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে, এবং তিনি অ্যাডভাইস করছেন, মানুষকে পরামর্শ দিচ্ছেন যে এই ধরনের ক্যাম্পে গিয়ে নিজের ডিটেল দেবেন না। ডিটেল তো দিতে হবে। এসআইআর করতে যখন বিএলও যাবেন, তিনি যদি সহযোগিতা না পান সাধারণ মানুষের কাছে, তিনি এসআইআর করবেন কি করে? কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন ওই রকম ক্যাম্পের নাম করে, অর্থাৎ এসআইআর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হওয়ার চেষ্টা করে বিজেপি, একদম পরিষ্কার বিজেপির কথা বলেছেন যে যারা এই ধরনের ক্যাম্প করে মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন, এবং তিনি অ্যাডভাইস করছেন। কি অ্যাডভাইস করছেন মুখ্যমন্ত্রীর মুখে আমি আপনাদের শোনাতে চাই, শুনুন রহস্যগুলো। কদিন আগে অভিষেকের ওখানে একটা ক্যাম্প করতে গেছে ডায়মন্ড হারবারে, বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাম্প। আসলে কি বলুন তো, ছুপার উত্তম বিজেপির এজেন্সি টাকা দিয়ে নিয়ে গেছে ডেটা কালেকশন করবার জন্য। উইদাউট স্টেট গভর্নমেন্ট কনসেন্ট এরা এইসব করতে পারে না।
কোথাও চলে যাচ্ছে একটা অল ইন্ডিয়া কোন একটা ইনস্টিটিউটের নামে দিল্লির, গিয়ে বলছে আপনার বাবার নাম বলুন, মায়ের নাম বলুন, সার্টিফিকেট দেখান, বয়স দেখান। সবাইকে দেবেন না, একমাত্র যারা অফিসিয়াল বিএলও আছে তাদের দেবেন। আর যদি সাধারণ মানুষ, অনেক সময় ধরুন আপনার বাড়ি গেল আপনি নেই, বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে, হতেই পারে, বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে, তখন কি তার নামটা বাদ চলে যাবে? সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি তাদের। এবার আমাকে প্রথম যে প্রশ্নটার আমার সমাধান চাই, সোমনাথ, আপনাকে বলতে হবে যে বিজেপি এই ধরনের ক্যাম্প কেন করছে, যার কথা তৃণমূল কংগ্রেসের নেত্রী নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শুনছি, কখনো পিএনবির নাম করে, কখনো কোনো দিল্লির আইআইটির নাম করে এই ধরনের ক্যাম্প কেন হবে? না না, বিজেপি আলাদা ক্যাম্প, বিজেপি বলেছে যে প্রচুর ক্যাম্প আমরা মানুষের জন্য, তৃণমূল কংগ্রেস বলছে না যে কোনো ক্যাম্পে যাবেন না, বিজেপি নিজেও ক্যাম্প করবে, আমরা ক্যাম্প করে মানুষের সহযোগিতা করব। আর তৃণমূল কংগ্রেসের এত ভয় কেন? আসুক না, সব ক্যাম্পে আসুক, মানুষকে তো সহযোগিতা, যদি কোনো কেউ ক্যাম্প খুলে থাকে সেই ক্যাম্প করে মানুষকে একটা সহযোগিতা করে, বিষয়টা নিয়ে সহযোগিতা করে, তাহলে তা সরকার পক্ষে মমতা বিজেপির ক্যাম্প হবে, সেটা তো পিএনবির ক্যাম্প হবে না, সেটা কোনো দিল্লি আইআইটির ক্যাম্প হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো ডাইরেক্ট বলছে কোনো ক্যাম্পে যাবে না, তৃণমূল ক্যাম্প ছাড়া কোনো ক্যাম্পে যাবে না, কারণ একমাত্র ভুয়ো ভোটার, জালি ভোটার, ডুপ্লিকেট ভোটার, চিটিংবাজ ভোটারদের রোখার জন্য একমাত্র ক্যাম্প হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প। রোখার জন্য না রাখার জন্য? তাদেরকে এখানে মানে তাদেরকে রেখে দেওয়ার জন্য, তাদেরকে রেখে যাওয়া, সত্যটাকে রুখে জালিটাকে রুখবে, কারণ জালি ভোট ছাড়া, ডুপ্লিকেট ভোট ছাড়া, ভুয়ো ভোট ছাড়া তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে থাকতে পারে না। কিন্তু পিএনবির নাম করে ক্যাম্প কারা করছে? পারবে না। দিল্লি আইআইটির নাম করে কারা ক্যাম্প করছে? যে যেখানেই করুক ক্যাম্প, কারা তারা? যে মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী, তিনি বলছেন এটা বিজেপির লোক টাকা দিয়ে পাঠিয়েছে। সবই বিজেপি দিচ্ছে। এই যে নির্বাচন কমিশন, এটা কি বিজেপি পার্টি অফিস থেকে ঘোষণা করেছে নাকি? এসআইআর বিজেপির দিল্লির পার্টি অফিস থেকে ঘোষণা করেছে নাকি এসআইআর হবে? এটা তো সাংবিধানিক, এটা দেশের সংবিধান অনুসারে এটা একটা নির্বাচন কমিশনকে তার আক্রমণ করছে। ওনার পক্ষে গেলে সেটা সব ঠিক, ওনার বিপক্ষে গেলে আদালতও ভুল, ওনার বিপক্ষে গেলে সংবিধান ভুল, ওনার বিপক্ষে গেলে নির্বাচন কমিশন ভুল। উনি আজকে এইসব কথা বলছে, উনিই তো একটা টাইম যখন বিরোধী দলনেত্রী ছিল তখনই তো উনিই তো বলেছিলেন সঠিক ভোটার, জালি ভোটার, এগুলোকে আমি পরিষ্কার ভোটার লিস্ট চাই। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানায়নি, তাহলে আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে? বেশ, অভিলাষ আপনি বলুন, অভিলাষ আপনি বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কথাটা একটু আগে আমি সোমনাথের কাছে শুনলাম, তিনি বলতে চাইছেন তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে আসুন, বিজেপির ক্যাম্পে যাওয়া চলবে না। কেন? বিজেপি তো লোককে সাহায্য করতে ক্যাম্প করতেই পারে, শুধু বিজেপি কেন, সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, মানুষকে সাহায্য করা নিয়ে তো কথা। দেখুন, বিজেপির যে ক্যাম্পগুলো, এবং বিজেপি এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যে বিজেপি অনেক জায়গায় সিএ এর ক্যাম্প করছে। দেখুন, প্রথমত বিজেপি একটি দল যাদের রাজনৈতিক কৌশলটা বা তাদের রাজনৈতিক মেকানিজমটা কেমন একটা জুমলার উপর দাঁড়িয়ে আছে। কাজেই আজকে যে বিজেপি যে ক্যাম্পটা করছে, বা বিজেপি যেখানে যেখানে আজকে তাদের সংগঠনের মাধ্যমে একটি একটি ক্যাম্প তৈরি করে তুলছে, আমি ধরে নিলাম তারা তাদের মতন কাজ করছে, এখানে কি গ্যারান্টি আছে যে তারা সত্যি সত্যি সেই বৈধ বা অবৈধ ভোটারের মধ্যে তারা সেই বিবেচনাটা করতে? কি গ্যারান্টি তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে আছে? তৃণমূল কংগ্রেসও রাজনৈতিক দল, মানুষকে সাহায্য করতে চায়, বিজেপিও রাজনৈতিক দল, মানুষকে সাহায্য করতে চায়। আজকে আপনি কখনো শুনতে পেরেছেন কিনা আমি জানি না যে তৃণমূল কংগ্রেসের কোনো ক্যাম্প বা ইলেকশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের কোনো ক্যাম্প থেকে কোনো ভুয়ো ভোটার বা কোনো অবৈধ ভোটার কি ভোট দিয়ে আসতে পেরেছে? সরকারটা গ্যারান্টি দিতে পারছে না মানুষের চাকরি। আমি কি করে কথা বলবো? আজকে একটা বক্তব্যে শুনলাম যে থালা বাটি সব বিক্রি করে নাকি টাকা দেবে জনগণকে। এই থালা বাটি বিক্রি করে ডিএ গুলো দিত, আজকে স্কুল মাস্টারের চাকরিগুলো তাদের বেতন দিত ঠিক করে, আজকে সেগুলো দিতে পারছে না। ডায়লগ, আজকে এটা মিছিল হলো, এটা একটা এসআইআর নিয়ে সভা হলো, একটা মুখ্যমন্ত্রী একটা অভিলাষের সময়, এটা অভিলাষের সময় যাত্রা পালা হলো। অভিলাষ, আমার প্রশ্নের জবাব দিন। প্রত্যেক বার্তাই আপনাদের কাছে যাত্রা হয়ে ওঠে, কারণ আপনারা তো মানুষের কথা বলেন না। তৃণমূল কংগ্রেস জনসাধারণ যখন মানুষের কাছে প্রশ্ন করতে যায়, জনসাধারণ মানুষ যখন সরকারের কাছে প্রশ্ন করতে যায়, আপনারা সরকার হিসেবে মানুষকে নয় কখন লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, নয় কখনো মানুষকে হ্যাকেল করেছে। অভিলাষ, বিজেপির ক্যাম্পে মানুষ কেন যাবে না? কিসের আপত্তি? বিজেপি যদি ক্যাম্প করতে পারে, মানে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে বিজেপির ক্যাম্পের বিরুদ্ধে আসছে প্রত্যেক জেলা থেকে, প্রত্যেক জায়গা থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির
ন্যারেটিভটাই কোথাও না কোথাও দাঁড়িয়ে গেছে যে আমরা একটা মানুষ আমাদের ডিস্ট্রেস এবং ভয় তৈরি করব। সেখানে আজকে দাঁড়িয়ে যদি বিজেপি সেখানে আবার ভয় সৃষ্টি করতে চায়, ভয়ের বাতাবরণ তৈরি করতে চায়, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিভাবক হিসেবে। আমার প্রশ্নটা শুনুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এক ধাপ এগিয়ে বলেছেন যে বিজেপি যে সিএ নামের ক্যাম্প করছে সেই ক্যাম্পে যাবেন না, গেলে পরে আপনাকে গিয়ে ব্যারাকে থাকতে হবে। পরিষ্কার তিনি মতুয়াদের বিজেপি শাসিত আসাম 12 লক্ষ হিন্দু বাঙালি কেন ডিটেনশন ক্যাম্পে বসে আছে? 12 লক্ষ হিন্দু বাঙালি কেন বাদ দিতে হলো? বিজেপি প্রতিনিধি উত্তরে দিতে পারবে? বিজেপি তাহলে সিএ করছে কি জন্য? মানুষকে ডিটেনশন ক্যাম্পে নেওয়ার জন্য হতে পারে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আমি আগে অভিযোগটা শুনিয়ে নিই, কারণ অনেকের মনে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন তার বক্তব্যে সেই অংশটুকু আমাদের কাছে আছে, আমরা শোনাবো আপনাদের। বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে, একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি শুনুন, মতুয়া ভাইয়েরা, রাজবংশী ভাইয়েরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে, আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। আর আমি বুক ঠুকে বলে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে, একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেব না। তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে। আপনারা এদের ফাঁদে পা দেবেন না। যেই এদের ক্যাম্পে যাবেন, আমি তো শুনছি এখন মতুয়া মহাসংঘের কার্ড দিয়ে 800 টাকা করে তোলা হচ্ছে। বলুন অভিলাষ, এইভাবে যদি সিএ ক্যাম্প বিজেপি করে থাকে এবং তারা মনে করে যে কিছু মানুষকে তারা সাহায্য করবেন এই ক্যাম্প করে, আপনারা সরাসরি বলছেন সিএ এর ক্যাম্পে কি যে রেজিস্টার করাবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে? দেখুন, আমি তো আবারও বললাম এই বাইকটার আগে যে এটা একটা জলজান্ত এক্সাম্পল আসাম, যে আসামে বিজেপি শাসিত আসামে 12 লক্ষ হিন্দু বাঙালিকে আজ তারা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। এবং শুধু তাই না, আজকে আপনি যদি দেখেন ভারতবর্ষে যে রাজ্যে যে জায়গায় এখন অব্দি এসআইআর করা হয়েছে বা বিরোধী দলের শাসিত যেসব রাজ্যে এসআইআর করা হয়েছে, সে অনেক রাজ্যে আপনি এই খবরটা শুনতে পাবেন যে এরকম সিএ ক্যাম্প করে মানুষকে কোথাও না কোথাও বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে কোথাও না কোথাও ভুল পথে ফেলে দেওয়া হচ্ছে। আপনারা সিএ ক্যাম্প করছেন কি চিহ্নিত করার জন্য যে কাকে কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন? এইগুলো এদের শুনুন গল্প কথা। আর যে আসাম, পশ্চিমবাংলা, দেখুন প্রত্যেকটা স্টেটের একটা আলাদা আলাদা সমীকরণ হয়, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা সমস্যা হয়, আলাদা আলাদা বিষয় থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমি এখন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, টার্গেট হিন্দু বাঙালি কেন? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, হিন্দু যাই হোক, তৃণমূলের প্রতিনিধির মুখে হিন্দুত্ব কথাটা শুনতে পেরেও ভালো লাগলো। আমরা যেটা বলছি আপনার চ্যানেলের মাধ্যমে, আমি তাকেও কিছুক্ষণ আগে তৃণমূলের প্রতিনিধিকে বললাম, তার পাড়াতে যদি কোনো সঠিক মানুষ ভোটার লিস্ট থেকে বাদ যায় বা এসআইআর এ কোনো রকম ভাবে বাদ যায়, আমরা সহযোগিতা করব তাকে রাখার, যদি সঠিক হয়। কিন্তু এরা বলতে পারছে না, যে এরা শুধু বলে যাচ্ছে বিজেপির ক্যাম্পে যাবেন। আরে ভাই, এত বিজেপির ক্যাম্পে যাওয়ার কেন করছেন আপনারা? এত টার্গেট করছেন কাদের কাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন, তাদেরকে চিহ্নিত করার জন্য সিএ আমরা এই দেশের প্রত্যেকটা নাগরিককে, ভারতবর্ষের সে শিখ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, আমার দেশের প্রত্যেকটা নাগরিককে নাগরিকত্ব দেবে আমার সরকার। এ কথা আমরা এখানে দাঁড়িয়ে বলে রাখছি, বারংবার বলছি। তা বলে আমার দেশে, আমার দেশ তো একটা সময় ধর্মের ভিত্তিতে তো দেশ ভাগ হয়েছিল, ধর্মের ভিত্তিতে। ভাই, আমার দেশ তো আনন্দ আশ্রম নয়, আমার দেশ তো আনন্দ আশ্রম নয়। এক মিনিট, আমি আপনাকে সময় দেবো। আমাকে একটা কথা বলুন সোমনাথ, তৃণমূল কংগ্রেস বিজেপির সিএ ক্যাম্পের ওপরে খড়গহস্ত কেন? কেন তাদের টার্গেট আপনাদের সিএ ক্যাম্প? শুনুন, তৃণমূল কংগ্রেস, আমি আরো একবার বলছি, তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ভুয়ো, এই রাজনৈতিক দলটা ভুয়ো ভোটারের উপর দাঁড়িয়ে রয়েছে। আজকে এরা যদি এই সিএ এর মাধ্যমে, এসআইআর এর মাধ্যমে, সঠিক গণতন্ত্রের মাধ্যমে সঠিক ভোটার লিস্ট হয়, তৃণমূল কংগ্রেস জানে তারা সরকারে টিকতে পারবে না। তাই আজকে তৃণমূল কংগ্রেসের এই আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পেশেন্স হারিয়ে ফেলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও ভয় পেয়েছে, ভয় পেয়ে আজকে একটা রাজনৈতিক সভার নামে যাত্রা পালা করলো। একজন মুখ্যমন্ত্রীর ভাষণ, আশা করি বাংলার মানুষ এটা বুঝতে পেরেছে। কিন্তু আপনাকে আমি একটা পরিষ্কার বলছি, আপনি যদি ছবি দেখে থাকেন মিছিলের, সেখানে দেখবেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ
এবং বিভিন্ন সম্প্রদায়ের যারা লিডার, স্পিরিচুয়াল লিডার, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে এক জায়গায় করেছিলেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতে চাইছেন তারা সেটাকে সমর্থন করছেন, অর্থাৎ তারাও মনে করছেন এসআইআর এর নামে মানুষকে হয়রান করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল কংগ্রেস, কিছু মানুষকে সাজিয়ে গুছিয়ে ভুল বুঝিয়ে নিয়ে আসছে। আমি বলছি এই মানুষগুলো যাদের ভুল বুঝিয়ে নিয়ে আসছে, বাংলার মানুষ বুঝতে শিখছে, বাংলার মানুষ সময়ের অপেক্ষা আছে, মানুষ সহযোগিতা করছে। মানুষ তো কোথাও প্রতিবাদ করছে না, কোথাও তো জনগণের একটা প্রতিবাদ হচ্ছে না। এসআইয়ের বিরুদ্ধে জনসমক্ষে কেউ প্রতিবাদ করছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। কি স্বার্থ? তাদের একটাই স্বার্থ, সরকার টিকতে পারবে না। এত ভয় কেন? কেন এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ভয়? আমার প্রশ্ন হচ্ছে এরা ভয় কারণ তৃণমূল কংগ্রেস সত্যটাকে আটকাতে চাইছে আর দুর্নীতিটাকে এরা বাঁচাতে চাইছে। সত্যকে আটকে দুর্নীতিকে বাঁচিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। বলুন অভিলাষ। আমি কিন্তু আজকে বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখে আর একটা অন্য সুর শুনেছি। আপনি যেরকম বললেন সোমনাথ, যে আপনি মনে করছেন এসআইআর হলে তৃণমূল কংগ্রেসের ভোট কমবে, এই জালি ভোট তৃণমূল পাবে না, তাহলে ওরা হেরে যাবে। কিন্তু আপনার দলের অনেক শীর্ষ নেতৃত্ব বলছেন যে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে এত এক্সট্রা সেন্সিটিভ কারণ অন্য যে দুর্নীতির ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো থেকে তারা মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছেন। আমি একটু এখানে আমাদের আলোচনার সুবিধার্থে একটু শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, যিনি এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি, তিনি দিল্লিতে এই কথা বলেছেন, সংবাদ সংস্থাকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পলিসি নিয়ে বলতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত এক্সট্রা সেন্সিটিভ এসআইআর নিয়ে, সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেছেন যে আসলে তৃণমূল চাইছে মানুষের নজরটা এসআইআর এর দিকে ঘুরে যাক, ফলে মানুষ অন্য যে ইস্যুগুলো, তৃণমূল কংগ্রেস যে নানা রকম অভিযোগে জর্জরিত, সেই সমস্ত বিষয়গুলো যাতে মানুষের নজরে আর না থাকে। শুনুন। কোনো কারণে একটু অডিও প্রবলেম হচ্ছে, কিন্তু আমি আরেকবার বলছি যে সুকান্ত শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ আসলে ও মূল জায়গা থেকে, দুর্নীতির ইস্যু থেকে, এই যে চাকরি চলে গেছে এত শিক্ষকদের, এই সমস্ত ইস্যু থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমি এই অভিযোগ নিয়ে অভিলাষ আপনার বক্তব্য শুনব। দেখুন, দুর্নীতি হোক বা মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রত্যেকটি ইস্যু নিয়ে মাঠে লড়াই করেছেন, মাঠে ময়দান লড়াই করেছেন, আর মানুষকে তার সলিউশন তুলে দিয়েছেন। তৃণমূলের দুর্নীতি সরকার তো আমাকে শেষ করতে, আমাকে বলতে দিন, আপনি আমাকে বলতে দেবেন, তারপর তো আমি উত্তরটা দেব। আপনি বলতে দিলে দুর্নীতির বিরুদ্ধে, আমি তো বলতে দিন, তারপর আমি আসবো সলিউশনে। আপনি যদি আমাকে বলতে না দেন তাহলে সলিউশনে আসবো কি করে? দেখুন, আপনাদের যদি সকলের মনে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে দাঁড়িয়েই 21শে জুলাই একটি আন্দোলন গড়ে তুলেছিল, যে আন্দোলনের মাধ্যমে বৈধ ভোটার কার্ডের জন্য উনি আওয়াজ তুলেছিলেন, এবং সেই দলনেত্রী আজকের দিনে দাঁড়িয়ে বৈধ ভোটারের মানে বিরোধিতা, জালি ভোটারের পক্ষে বৈধ ভোটারের বিরোধিতা করছে। দেখুন, আমাকে খুব স্পষ্টভাবে বলতে দিন জিনিসটা। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআর নিয়ে আন্দোলনটি করে তুলছে, এটা কিন্তু কোথাও না কোথাও মানুষের আওয়াজই। আপনি কিছুক্ষণ আগে বললেন যে মানুষের কোনো সমর্থন নেই, জনসমক্ষণ নেই। আপনি যদি রেড রোড থেকে জোড়াসাঁকো হেঁটে দেখেন, আপনি দেখতে পাবেন প্রত্যেক সম্প্রদায়ের মানুষ, প্রত্যেক জাতির মানুষ, প্রত্যেক লিঙ্গের মানুষ, জাতি ধর্ম ভেদাভেদ ভুলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে তারা রাস্তায় নেমেছিল, কারণ তারা জানে যে একমাত্র এই একজোড়া হাওয়াই ছুটেই পারে দিল্লির দ্বিচারিতাকে, দিল্লির এই জমিদারিকে আটকাতে। এসআইআর তো শুধু বাংলায় হচ্ছে না, 12টা অঞ্চলে হচ্ছে, তার মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে এবং আরো রাজ্য আছে, এবং একাধিক রাজ্য এই নিয়ে একেবারে নিশ্চুপ। একটা দুটো রাজ্য থেকে কেউ সামান্য প্রতিবাদ, মানে রাজনৈতিক নেতৃত্ব সামান্য প্রতিবাদের সুরে কথা বলেছেন বটে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই এ নিয়ে কোনো আলোচনা নেই। পশ্চিমবঙ্গে আপনি সাউথ ইন্ডিয়াতে যদি ওখানে দেখবেন, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অলরেডি এটা নিয়ে অনেক অ্যালিগেশন এনেছে, এবং ওনারাও বলেছেন যে আমরা আন্দোলন না। তারা কি রাস্তায় মিছিল করছেন? আপনি যদি দেখেন, সেটা তাদের দিল্লিতে গিয়ে আন্দোলন করার কথা বলছে, তাদের রাজনৈতিক দলের বিষয়, সেটা আমি বলতে না। আজকে যেরকম আপনি দেখবেন সুপ্রিম কোর্টে ডিএমকে মুখ্যমন্ত্রী স্টালিনের দল আজকে সুপ্রিম কোর্টে মুভ করেছে এসআইআর বিষয় নিয়ে। তো আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চারিদিক থেকে বিরোধী দলগুলো আমরা একসাথে আসছি, একসাথে মুষ্টিবদ্ধ হচ্ছে, কারণ আমরা জানি যে কোথাও না কোথাও মানুষের মধ্যে এই যে ধর্মীয় ভেদাভেদ,
কাস্টের বিশেষ ভেদাভেদ, সেই জায়গায় দাঁড়িয়ে আজ কোথাও না কোথাও এটা এই জিনিসটা প্রচন্ড ভাবে সম্ভব বিজেপি শাসনে, যে তারা হয়তো কোথাও না কোথাও। আমি আবার বলছি অভিলাষ, আপনাকে এই জায়গাটা স্পষ্ট করতে হবে, SIR is not a political step. SIR is not done by any political party. SIR হচ্ছে একটা প্রশাসনিক বিষয়, যেটা করছে নির্বাচন কমিশন। আপনার অবশ্যই আপত্তি থাকতে পারে তার কোনো বিষয়ে, তার কোনো জায়গায় আপনার সাজেশন থাকতে পারে, কোথাও মনে হতে পারে আপনি প্রশাসনিকভাবে এটা ঠিক হচ্ছে না, তার জন্য আদালতে যাওয়া যায়, যেটা স্ট্যালিন যাচ্ছেন, যেটা আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরাও আদালতে যাব, আমরা আদালতেও থাকবো, তার জন্য আদালতে যাওয়া যায়। কিন্তু মিছিল করে প্রতিবাদ তো রাজনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে হয়। SIR এর বিরুদ্ধে কি করে মিছিল করে প্রতিবাদ হবে? এসআইআর তো রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর বাকি 11টা জায়গায় হচ্ছে না, শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে। দেখুন বাকি 11টা জায়গার বিষয় আমি বলতে না, কারণ তাদের মধ্যে অনেকগুলো আমি দেখছি স্ট্যালিন রাস্তায় নেমে মিছিল করছেন না, আদালতে যাচ্ছে। রাজ্য তারা নিশ্চিত তাদের রাজনৈতিক দলের সেটা কি সেটা তো আমার পক্ষে বলা মুশকিল আছে, কিন্তু হ্যাঁ আপনি বাকি রাজ্যগুলো সেই অনেক রাজ্য কিন্তু বিজেপি শাসিত রাজ্য, তো তারা অবশ্যই তাদের সরকারের বিরুদ্ধে নিশ্চয় আন্দোলন করে তুলবে না, তাই না? কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনি একটা কথা বলুন, 6 মাস আগে যখন ইলেকশন বাকি আছে, ইলেকশন হওয়ার তার আগে কেন এটা এবং যে সব রাজ্যে সব থেকে বেশি ইনসার্জেন্সি বা সব থেকে বেশি অবৈধ ভোটার হওয়ার সম্ভাবনা বেশি নর্থের রাজ্য হচ্ছে না, কারণ রাগের কারণ এটা বাচ্চা ছেলে নাকি যে আমার রাগ হয়েছে খেলনা ভেঙে দিলাম, রাগ হয়েছে আমি মানুষকে বুঝতে দাও, মানুষের তোমাদের ভোট দেবে, পশ্চিমবঙ্গের উল্টা আপনারা পরিযায়ী পাখি হয়ে এসে এই রাজ্যে দাঁড়িয়ে প্রতিবার হেরে ভূত হয়ে বাড়ি পরিযায়ী মানে কে? তাহলে সত্যঘ্ন সিনহা কি কোথাকার কি বলবে তাকে? কীর্তি আজাদ, তারপরে তোমার হচ্ছে ইউসুফ পাঠান, দিল্লিকে খাচ্ছে না, পশ্চিমবঙ্গের মানে দিল্লিকে খাচ্ছে না, ইউসুফ পাঠানের নামে সন্ধান। শুনুন আপনারা বন্ধ করে রেখেছিলেন না লাস্ট 1 বছর ধরে, সুপ্রিম কোর্টে চড়থাপ্পড় খেয়ে সেটা এখন পরের মাসে। আমাকে একটা কথা বলুন, এক মিনিট সোমনাথ, আমাকে একটা কথা বলুন যে সাধারণ মানুষের আস্থা কি বিজেপির উপর বাড়ছে? সাধারণ মানুষ কি বিজেপিকে এ ব্যাপারে যে কোনো বিপদে পড়লে বিজেপি সাহায্য করবে, এরকম আস্থা সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাদের প্রতি কি দেখা যাচ্ছে? আপনারা যা করছেন, আপনাদের নেতারা যা করছে, তাতে কি এটা মনে হচ্ছে যে আপনারা সাধারণ মানুষ যাতে হয়রান না হন তার জন্য ব্যবস্থা নিচ্ছেন? দেখুন আমি তো আঞ্চলিক নেতাদের সবার নাম বলা সম্ভব নয়, কোনো একজন বিজেপির আঞ্চলিক নেতার মুখে শুনলাম যে হ্যাঁ যদি নাম না থাকে তাহলে যাবে ডিটেনশন ক্যাম্পে, যদি নাম না থাকে তাহলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, সে ভারতের নাগরিক নয়। এটা তো এক ধরনের সরাসরি থ্রেট, কারণ বৈধ নাগরিকেরও 2002-তে নাম নাই থাকতে পারে বা তার কোনো কাগজপত্র হাতে নাই থাকতে পারে, তাকে তো সেই রাস্তা দেখাতে হবে কিভাবে সে নিজেকে বৈধ প্রমাণ করবে, তাকে আশ্বস্ত করতে হবে। কিন্তু এই ধরনের কথা যখন বিজেপি নেতারা বলেন, যে স্তরেরই বলুন, তাহলে তো মানুষ আতঙ্কিত হবে। আপনারাও তেমন আতঙ্ক ছড়াচ্ছেন। দেখুন প্রথম কথা হচ্ছে এই SIR CA নিয়ে তৃণমূল কংগ্রেস ভাবছে টেনশন তাদের, আমরা শুধুমাত্র এটাকে SIR বা CA যাতে ঠিকঠাক ভাবে হয় সেটা মানুষকে সহযোগিতা করার জন্য আমরা সংগঠনের তরফ থেকে সমস্তভাবে মানুষের পাশে আছি। SIR হলে যে বিজেপি জিতবে সেই আশা নিয়ে আমরা বসে নেই, CA হলে কথা শুনে তো মনে হচ্ছে CA হলে যে বিজেপি জিতবে নেই। আমাদের লড়াই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই পশ্চিমবাংলার জনগণের জন্য, পশ্চিমবাংলার জনগণকে উন্নয়ন ফিরিয়ে দেওয়ার জন্য, সোনার বাংলা গড়ে তোলার জন্য। সোনার বাংলা গড়তে গেলে দুর্নীতিবাজদের নিয়ে সোনার বাংলা গড়া যায় না। পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে, প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা মন্ত্রী বলুন, প্রত্যেকটা জনপ্রতিনিধিদের শিরায় শিরায় দুর্নীতি। শ্রমিকদা বলেছে না, দুর্নীতিটাকে ঢাকার জন্য এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভরে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো লাশ নিয়ে রাজনীতি তার লাখ লাখ দুর্নীতি
ঢেকে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনাদের বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াই ছিল, আছে, থাকবে। আমরা মানুষের জন্য লড়াই করে আগামী দিন ক্ষমতায় আসব। আচ্ছা ঠিক আছে, আপনারা আগামী দিন কি করবেন আমরা আগামী দিন তাই নিয়ে আলোচনা করব, কিন্তু এই যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটামুটি নিশ্চিত করলেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রতিবাদীদের নিয়ে এসআইআর এর বিরুদ্ধে কথা বলতে, আন্দোলন করতে, চাপ তৈরি করতে কেন্দ্রের সরকারের উপর তারা কিন্তু দিল্লি যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো গুরুত্ব দেয় নাকি? এর আগেও তো বলেছিল একটা দুর্নীতি যদি আমার নামে প্রকাশ পায়, এক নেতার নামে, 100 দিনের কাজের টাকার জন্য যখন দিল্লি গিয়ে আন্দোলন করেছিল, 100 দিনের কাজের টাকার জন্য যখন দিল্লিতে আন্দোলন করেছিল, সুপ্রিম কোর্টের কাছে আপনারা 100 টাকা দিনের কাজের টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন। হ্যাঁ অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আজকে তৃণমূল কংগ্রেস দিল্লিতে গিয়ে আন্দোলন করেছে, কলকাতা শহরে রেডিও গাড়ি আন্দোলন করেছে, প্রত্যেক জায়গায় আন্দোলন করেছে। আমি আরো একবার বলছি, পশ্চিমবাংলা শিক্ষিত সমাজ, শিক্ষিত এই যে তৃণমূলের প্রতিনিধি ভাইটা এসছে না, এটা শিক্ষিত ছেলে, একে দেখলেও আমার দুঃখ হচ্ছে। একটা দলের হয়ে চিৎকার চেঁচামেচি করছে, এর ভবিষ্যৎ কি আমি জানতে চাই। কি করবে একটা শিক্ষিত ছেলে? দলের হয়ে চিৎকার চেঁচামেচি করছে, তাই জন্যই তো চাইছি পরিবর্তনটা চাই। এই পরিবর্তন আমাদের ভবিষ্যৎ, আমার না, এই ভাইটারও ভবিষ্যতের জন্য চাই। এই ভাইটাও যাতে এখানে চাকরি করে খেতে পায়। এখানে তৃণমূলের মতো তোলাবাজি, গরু পাচার, এখানে এখন তৃণমূলের নেতাদের বাঘের সাথে তুলনা করছে, দেখবেন সব বাঘ বাঘিনী। এদের সাথে আমার সুন্দরবনের কথা মনে পড়ে যায়। সুন্দরবনের বাঘের সাথে তৃণমূলের বাঘের কোথায় সম্পর্ক বলুন তো? দুজনই গরু খায়, একজন গরু ওখানে ধরে ঘাড় মুটকে খায় সুন্দরবনের বাঘেরা, আর এরা গরু পাচার করে। আপনাদের ইনভেস্টিগেটিভ এজেন্সিতে তুলে নিয়ে গেছিল, কেসটা প্রমাণ করতে পেরেছে? তো সেখানে দাঁড়িয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলছি, গরু পাচার ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য লড়াই করছে। এসআইআর, আচ্ছা এক মিনিট আমাদের হাতে আরো 2-5 মিনিট সময় আছে। গরু পাচারের প্রসঙ্গ উঠলো যখন, আমি আবার ফিরে আসি দুর্নীতির প্রসঙ্গে। একটু আগে আপনাদের বলছিলাম না যে শ্রমিক ভট্টাচার্য বলেছেন, একই সুরে সুকান্ত মজুমদারও বলেছেন। সুকান্ত মজুমদারকে এই প্রশ্নটা করেছিলেন সাংবাদিকরা যে অভিষেক বারবার বলছেন হঠাৎ করে 2 মাসের মধ্যে এসআইআর কেন, এবং এত কম সময়ের মধ্যে এই 12টা রাজ্যে এসআইআর কমপ্লিট করার মতো কর্মসূচি নেওয়ার ভেতরেই একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে যাতে ম্যানিপুলেট করা যায়। এর জবাবে আজ সুকান্ত ব্যাখ্যা দিয়েছেন যে কেন এত তাড়াতাড়ি করা সম্ভব, আর ঘুরিয়ে আবার সেই প্রশ্নে গেছেন যে এসআইআরটা বড় কথা নয়, তৃণমূল কংগ্রেস এসআইআর করে চিৎকার করছে যাতে অন্য ইস্যুগুলো চাপা পড়ে যায়। আমি সুকান্ত মজুমদারের বক্তব্যটা আপনাদের শোনাতে পারি কিনা একবার দেখে নেব। কতবার, অর্থাৎ 2002-03 কতদিনের মধ্যে এসআইআর হয়েছে ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আগস্ট মাসে শুরু হয়েছে, কয়েক মাসের মধ্যে হয়েছিল। আর 2002-03 আপনার মোবাইলের ডেটার স্পিড কত ছিল, আর কত লোকের কাছে মোবাইল ছিল, আর এখন মোবাইলের ডেটা স্পিড কত হয়েছে। ইনফরমেশন টেকনোলজি যত উন্নত হবে তত এই সমস্ত কাজগুলো তো তাড়াতাড়ি হবে, অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এরা নন ইস্যুকে ইস্যু তৈরি করে বেকার যুবকদের হাতে কাজ নেই, মহিলা সুরক্ষিত নয়, এই সমস্ত ইস্যু থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছে। আমি আবার ফিরে আসি অভিলাষ আপনার কাছে, যে এই যে ইস্যুগুলো, এই দুর্নীতির ইস্যু বলুন, চাকরি চলে যাওয়ার ইস্যু বলুন, মহিলাদের নিরাপত্তার ইস্যু বলুন, এর জবাব তৃণমূলের কাছে নেই। সব থেকে ভালো হয় যদি নির্বাচনের আগে এসআইআর নিয়ে সবাই মাতামাতি করে। দেখুন, যেটা সুকান্তবাবু কিছুক্ষণ আগে তার বাইটের মাধ্যমে বললেন, আমি যদি খুব স্পষ্টভাবে বলি, আপনি যে জিনিসগুলো কোট করলেন, দুর্নীতি বা মহিলাদের সুরক্ষা, তৃণমূল কংগ্রেস আপনি যদি যখনই দেখেন পশ্চিমবঙ্গ রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে যখনই কোনো অভাব অভিযোগ বা কোনো কেস এসছে, সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ প্রশাসন সেটাকে একদম খুব স্ট্রং হ্যান্ডেডলি সেই কেসটাকে সলভ করার চেষ্টা করেছে। পর মহিলারা বেরোবে না। আজকে কোন দিদি বোনেরা চাকরি করছে, আপনারা চালাবে নাকি? আপনারা অমিত মালব্যর মাধ্যমে আমি আবারও বলছি, আপনি আমার বলতে দিলেন তাদের বিরুদ্ধে মামলা করুন। আপনারা কেউ একটা মুখ্যমন্ত্রীর বয়ানকে বদলে দেবে আর আপনারা চুপচাপ বসে রয়েছেন, এইসব হাস্য কৌতুক বলবেন না। পশ্চিমবাংলার ভবিষ্যৎ জলা। দেখুন, আমি এরকম স্পষ্ট কথা বলি, আমরা বিজেপির এখানে এক মিনিট আমাদের আলোচনার সময় কমে আসছে, ফোকাসে আসি। আমি আবার বলছি অভিলাষ, যারা দেশ জুড়ে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এসআইআর হচ্ছে, শুধু পশ্চিমবাংলা থেকে কিছু প্রতিবাদী মানুষ, আমি ধরে নিচ্ছি একটা বড় সংখ্যায় মানুষ তৃণমূল কংগ্রেসের ব্যানার নিয়ে প্রতিবাদ করতে দিল্লি যাবে, এটা
মানে গোটা দেশের কাছে কি ছবি তুলে ধরবে? আর কোন রাজ্য থেকে দিল্লিতে প্রতিবাদ করতে মানুষ আসছেন বলে তো আমাদের কাছে খবর নেই। দেখুন, অন্য রাজ্য বা অন্য রাজনৈতিক দল কি করবে সেটা তাদের বিষয়, কিন্তু হ্যাঁ, তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের মানুষ তারা যাবেন অবশ্যই, কারণ এইখানে কোথাও না কোথাও মানুষের অধিকার কেড়ে নেওয়ার জায়গাটা আজকে চলে এসেছে। সারা দেশকে বোঝাতে হবে যে আপনারা যে রাজনৈতিক আরো দল 11টা রাজ্য এলো না, আপনারা কেন এলেন সেটা মানুষকে বোঝাতে পারবেন। নিশ্চয়ই, কারণ দেখুন আজকে আপনি যদি দেখেন এই 2025-এর প্রথম 6 মাসে যেভাবে বাঙালিদেরকে অন্য রাজ্য থেকে তাড়িয়ে বাংলাদেশ ডিপোর্ট করে দেওয়া হয়েছে, তো কোথাও না কোথাও এটা আমাদের বাঙালি হিসেবে বা বাংলার জনগণ হিসেবে এটা আমাদের দায়িত্ব নয় এই আন্দোলনটাকে গড়ে তোলা, এই আন্দোলনটাকে সেই দিল্লির রাজপথ অব্দি নিয়ে যাওয়া, যেখানে মোদিবাবু যদি নিজে এসে শুনতে পারেন আমাদের গলার আওয়াজটা, যে এসআইআর এর মতন একটি ফাংশনারির মধ্যে দিয়ে যদি তারা মনে করে যে অধিকার কেড়ে নেবে অধিকার দেওয়ার জায়গায়, এবং তারা কোথাও না কোথাও মানুষেরকে হঠাৎ করে সিটিজেনশিপের মাধ্যমে আনবে, তাহলে তো সেই সিটিজেনশিপদের আমারও প্রশ্ন উঠছে। আগের বারেরটা তো রাজনৈতিক কারণে ছিল, রাজনৈতিক দলের বিরুদ্ধে ছিল, এবারে বিজেপির রাজনৈতিক ওয়েপেন। এসআইআর কিন্তু আপনারা এই আন্দোলন করতে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন না? সেটা তো তাই সময় বলবে। নির্বাচন কমিশনের দপ্তরটা তো কোনো রাজনৈতিক দলের দপ্তর না। কিন্তু নির্বাচন কমিশন যদি কারো তোতাবাকি হয়ে কাজ করে তখন তো সেখানে একটা প্রশ্ন এসেই যায় না? বলুন সোমনাথ। এসব হাস্যকর। দিল্লিতে যাবে, শুনুন, তৃণমূলের দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পেশেন্স পুরো হারিয়ে ফেলছে, তারা গদিচ্যুত হতে গেছে। ওই আপনি দিল্লি যাবে বলছেন না, যাবে ট্রেনে করে, প্লেনে করে যাবেন। ওই কি এর আগেও দেখেছি কিছু মানুষকে এখান থেকে খেপিয়ে ওই আপনার মাংস ফাংস খাইয়ে বিভিন্ন রকম নীল সাদা জল ফল খাইয়ে নিয়ে গেছে, কিন্তু নেতারা প্লেনে করে গেছে, সেলফি ফেলফি তুলে আবার চলে আসবে। এসব বেকার করা তৃণমূল কংগ্রেস পুরো গ্যালারি শো করছে। আমাদের দেশের সংবিধানের প্রতি ভরসা আছে, নির্বাচন কমিশন যে কাজ করছে আমরা সহযোগিতা করব। এরা সংবিধান কে যদি মান্যতা দেয়, মমতা, আমি শেষ সময় এসছে দুটো কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঠিক করুক উনি কি করবে, সংবিধানকে মান্যতা দেবে না সংবিধানের বিরোধিতা করবে। যদি সংবিধানকে মান্যতা দেয় তাহলে এসআইআর কে জয় হো বলে সমর্থন করুক, ক্লিন চিট দিক। আর যদি সংবিধানের বিরোধিতা করে তাহলে ওনার যা ইচ্ছা তাই করুক, বাংলাদেশের মতো করে যাক, কেউ ওনাকে কিছু বলবে না। কেউ কিছু বলবে না মানে আমি বুঝতে পারলাম না। ওনাকে আমরা গিয়ে উনি যা ইচ্ছা করবে, কেউ কিছু বলবে না বলতে উনি এই যে নাটক করছে যা করছে, উনি সংবিধান বিরোধিতা করবে, কেউ কিছু। আমরা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম কর্মীদের মারধর করে, একে মেরে দেয় ওকে মেরে দেয়, আমরা মারতে যাবো না। ওনার জন্য আমরা দেশের সংবিধানের ওপর ভরসা আছে। আজকে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে সংবিধানকে গাছে বেঁধে রাখবে, নির্বাচন কমিশনকে গাছে বেঁধে রাখবে, নির্বাচন কমিশনের কাছেও ক্ষমতা আছে, সংবিধানও তাকে কিভাবে গারদের পেছনে ভরতে পারে সেটাও করে দেখিয়ে দেবে। আমি অভিলাষ, আমাদের হাতে একদমই প্রায় সময় নেই, আপনার কাছে এটা শুনবো। আজকে কিন্তু দিল্লি যাওয়ার কথা বলেছেন অভিষেক, কিন্তু কবে, কতদিনের মধ্যে এবং ঠিক কোন কোন সিমটম সামনে আসলে এই ব্যাপারটা পুরো ব্যাখ্যা করেননি। আমি যতদূর জানি 1 মাস চলবে এই ফর্ম নেওয়া, জমা নেওয়া ইত্যাদি, এবং তারপরে বোধহয় 1 মাস ওরা ইন্টারনালি কাজ করবেন এবং জানুয়ারিতে গিয়ে একটা খসড়া ভোটার তালিকা সামনে আসবে। এই খসড়া ভোটার তালিকা আসার পরেই কি স্টেপ নেওয়া হবে, এই ব্যাপারে আপনার কাছে কোনো খবর আছে? দেখুন, দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যেভাবে যা বার্তা দেওয়া হবে এবং যেভাবে যে সময় ধার্য করা হবে দিল্লিতে গিয়ে এই বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য, আমরা নিশ্চয়ই আমাদের সর্বসমক্ষে সেই সমর্থনটি জানাবো। এবং এই আন্দোলনটি তৃণমূল কংগ্রেসের আন্দোলন বলে না, বাংলার 10 কোটি আপামর জনগণের আন্দোলন। এর মধ্যে যে এই যে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, যে প্রসেস চালু হবে, এটা আপনাদের সহযোগিতা থাকবে, তাই তো? বিএলও যদি নিরপেক্ষভাবে কাজ করে আমরা বিএলওর সাথে সর্বসমর্থনে আছি। বিএলও নিরপেক্ষ, বিএলওদের কাজ তো ডিফাইন, তো আমরা বিএলওর সাথে সবসময় আছি। আপনি আজকে আপনি সারাদিনের দলের বক্তব্য, তোমার দলের সর্বস্তরের বক্তব্য, এটা আপনি কাউন্ট করে। এবং আপনারা সোমনাথ, আপনাদের ভূমিকা কি হবে? আপনাদের কাজ কি বিএলওদের প্রভাবিত করা, না আপনারাও বিএলওদের সঙ্গে সহযোগিতা করবেন? পিছন থেকে উস্কানি দেয়া। দেখুন, আমরা দেখেছি দুদিন আগে, আপনারাও দেখিয়েছেন চ্যানেলের মাধ্যমে, বিএলওরা বলছে আমরা কোথাও সুরক্ষিত ভাব করছি না, তারা সুরক্ষিত নয়। আপনি একটা ভাবুন, একটা বুথে কটা বিএলও থাকে? একটা বিএলও থাকে। হেল্পলাইন তো নির্বাচন কমিশনেরও আছে, বিজেপির হেল্পলাইন কেন মানুষ ফোন করবেন? বিজেপি কি হেল্প? আমি বলছেন সরকারি বিএলও একটা বুথে কতজন যায়? একজন যায়। যে সরকার, আর বেশিরভাগই রাজ্য সরকারের কর্মচারীরাই বিএলও আছে,
তাহলে রাজ্যের সরকার তাদের যারা প্রশাসনিক দায়িত্ব সামলায় তাদেরকে সুরক্ষিত দিতে পারছে না, একটা বুথে একটা বিএলওকে সুরক্ষিত দিতে পারছে না, একটা বুথে 1200-1400 ভোটারকে কিভাবে সুরক্ষিত দেবে এরা? আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না, কেন মানুষ বিজেপির হেল্পলাইনে ফোন করতে যাবে যখন নির্বাচন কমিশনের নিজস্ব হেল্পলাইন আছে যদি কোনো সমস্যা হয়? নির্বাচন কমিশন করুক না, তারা নির্বাচন করুক, কিন্তু ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য আছে, মানুষের সাথে আছে, মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য আছে, মানুষকে আমরা সহযোগিতা করতে আছি। একটা রাজনৈতিক দল তো সর্বক্ষেত্রে মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে, আমরাও সেইভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে আসি। আজকে থেকে জাস্ট প্রসেসটা শুরু হয়েছে, এই প্রসেসটা আগামী কাল আরেকটু স্পষ্ট হবে, তারপরে স্পষ্টতর হবে। এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সবথেকে বড় কথা, এই ধরনের ক্যাম্প করাই বলুন, হেল্পলাইন চালু করাই বলুন, এ নিয়ে এখনো পর্যন্ত সবথেকে অ্যাক্টিভ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অবশ্যই উল্টো দিকে রাজ্যের বিরোধী দল বিজেপি। রাজনৈতিক দল কিন্তু রাজ্যে আরও আছে, বামেরা এখনো আছেন এবং একই সঙ্গে কংগ্রেস, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছেন, কিছু হলেও তাদের সংগঠন আছে, ফলে তারাও যে আগামী দিনে সাহায্য করার জন্য আলাদা আলাদা ক্যাম্প খুলে বসবেন না এটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু কার কি ভূমিকা হবে এবং সবথেকে বড় কথা, মানুষ যারা সাধারণ মানুষ, সাধারণ ভোটার, এবং এরকম মানুষও তো নিশ্চয়ই কিছু থাকবেন যারা অবশ্যই ভারতের নাগরিক, কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো বলা আছে সেই ক্রাইটেরিয়াগুলো নিয়ে তারা কোনো জটিলতার মুখোমুখি হবেন, সেই সমস্ত মানুষ কতটা সাহায্য পাচ্ছেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সর্বোপরি নির্বাচন কমিশনের কাছ থেকে, আমার ধারণা আগামী দিনে সেগুলোই আমাদের আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম করে দেখিয়েছেন যে তার নাম 2002-এর ভোটার লিস্টে তিনি খুঁজে পাননি। দ্বিজেনবাবু বেঁচে নেই, কিন্তু তার পরিবারের অন্যরা আছেন, তারা যদি মানে পূর্বপুরুষ হিসেবে দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম দেখাতে চান, দেখাতে পারবেন না। এই ধরনের ছোট ছোট জিনিস, বা ছোট বলুন বড়ই বলুন, এই ধরনের বিভিন্ন সমস্যা আগামী দিনে আরো স্পষ্টতর হবে। আমাদের সেদিকে নজর থাকবে। আজকে থামছি এখানেই, কারণ সময় শেষ। সোমনাথ এবং অভিলাষ দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আজকের হাই টক, আপনারা দেখছেন হাই নিউজ।